শিল্পে বসাতে লক্ষ্মী। দার্জিলিং ডুয়ার্স জুড়ে চা বলয়, বার্নপুর, কুলটি, রিস্কো, শিল্পনগরী, দুর্গাপুর, আসানসোল, আর এদিকে শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, সুতোর কল, কাপড়ের কল, কিছুটা এগুলো কাকিনাড়া, জগদ্দল থেকে বালি, বেলুর, গঙ্গার পাড় জুড়ে পাটকল। পশ্চিমবঙ্গে শিল্পের স্বর্ণযুগ ছিল একসময়। তারপর থেকে একটা দীর্ঘ সময় ধরে শিল্পে খরা দেখেছে বাংলা। বছর বছর ঘটা করে শিল্প সম্মেলন হয়েছে, কিন্তু রাজ্য প্রায় শিল্প শূন্য। নতুন সরকারকে এই শূন্য থেকে কাজ শুরু করতে হচ্ছে। নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, চ্যালেঞ্জ নিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। আজ আমাদের সঙ্গে স্টুডিওয়ে মন্ত্রী রয়েছেন, আর আমার সঙ্গে আমার সহকর্মী কৌশিক রয়েছেন, আর রয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, আর সঙ্গে দুজন বিশিষ্ট শিল্পপতি রয়েছেন, মেহুল মোহঙ্কা, এমডি, গ্রুপ সিইও, টেগা ইন্ডাস্ট্রিজ, সিআইআই এর ইস্টার্ন রিজিয়নের চেয়ারম্যান, আর রয়েছেন রুদ্র চ্যাটার্জি, লক্ষ্মী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, ওবিটির চেয়ারম্যান, সিআইআই ইস্টার্ন রিজিয়নের ডেপুটি চেয়ারম্যান। আপনাদের স্বাগত জানাই এবং শুরু করি তাপসবাবুকে দিয়ে। প্রায় শিল্প শূন্য আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ। তো এই জায়গায় আপনি শিল্পমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, আপনাদের লক্ষ্য বেকার শূন্য করা, তাই তো? কিন্তু কাজটা তো খুব কঠিন, একদম পাহাড় প্রমাণ কাজ। কিভাবে করবেন? শুধু শিল্প নয়, শিল্প তো চ্যালেঞ্জিংই, খুবই কঠিন কাজ। আজকে পশ্চিমবাংলার প্রতিটি ক্ষেত্রেই যে জায়গায় এসে দাঁড়িয়েছে বা পৌঁছেছে পশ্চিমবাংলা, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিটি ডিপার্টমেন্টাল মিনিস্টার যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ। শিল্প তো বটেই। শিল্প নিয়ে সেই অর্থে যে মাথা ঘামানো উচিত ছিল, যে অ্যাড্রেস, যে এমফ্যাসিস দেওয়া উচিত ছিল, সেইটা গত সরকার তো বটেই। ওরা তো শিল্প খায় না মাথায় দেয়, সেটাই জানতো না আর কি। তো সুতরাং যেটা হওয়ার সেটাই হয়েছে। ঢক্কা নিনাদ হয়েছে। যেমন স্পেনে শিল্প আনতে আমার মাথায় ঢোকে না। আমি শিল্প সম্বন্ধে নিজেকে খুব বড় একটা এক্সপার্ট বলে কখনোই মনে করি না। অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, জানছি, শিখছি। কিন্তু স্পেনে শিল্প আনতে যাওয়া, এবং সেটাও শিল্পমন্ত্রী ছাড়া যাওয়া, আর বিজিবিএস এর নামে শুধু ঢক্কা নিনাদ, মানে মানুষের টাকা সেগুলোকে নষ্ট করাই আমি বলবো। তার কারণ যত মৌ স্বাক্ষরিত হয়েছিল তার কতগুলো ইমপ্লিমেন্ট হয়েছে, কতগুলো হয়নি, কতগুলো হাফ ডান, কতগুলো কোয়ার্টার ডান, কতগুলো নো ডান। শিল্পের জন্য লাগে পরিবেশ, পরিস্থিতি। শিল্পের জন্য লাগে ল অ্যান্ড অর্ডার। শিল্পের জন্য লাগে যে সেখানে কোনো রকমের দমন পীড়ন উৎপীড়ন থাকবে না। প্রশাসন এবং পুলিশ কাজ করবে ঠিক, তবেই না শিল্প বাঁচবে। টাটাকে তো নয়, ঠিক আছে, সে চলে গেল, চলে যাওয়ানো হলো। অনেকে বলে, সেই সময় কে বলবে, কার কথা শুনছো? তো কোনোদিন কারুর কথা শোনেনি। মমতা কোনোদিনই কারুর কথা শোনেনি। তো সুতরাং ওকে বলা আর না বলা অল দ্য সেম। বরঞ্চ বললে উনি ক্রুদ্ধ হতেন, রাখতেন, কারণ এমন একটা ভাব যেন উনি বিশ্বের সব কিছুই জানেন এবং বোঝেন এবং সকলের থেকে ভালো। কিন্তু এই যে 15 বছরে 6,688 জন শিল্পপতি, ছোট বড় মাঝারি ব্যবসায়ী যে ছেড়ে চলে গেল, এবং আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে তারা শিল্পপতি বা ছোট বড় মাঝারি ব্যবসায়ী, তারাও কিন্তু এবার গোড়া বিস্তারা কিন্তু বেঁধে নিয়েছিল চলে যাবে বলে। যদি আপনার কথার সূত্র ধরেই বলছি, এই বিজিবিএস এর ইভেন্ট ম্যানেজমেন্ট, সেখানে নাকি 635 কোটি টাকার নাকি দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। তো এটা নিয়ে কি আপনারা কোনো শ্বেতপত্র প্রকাশ করবেন? না, আমার একটা ইচ্ছা আছে। আমি বলেছি আমার ডিপার্টমেন্টের আধিকারিকদের যে ওই কতগুলো মৌসই হয়েছে, কতগুলো বিজিবিএস হয়েছে, সেই বিজিবিএসের কত খরচ হয়েছে, বা সেই খরচ কতটা
সার্থক হয়েছে। তো সেইগুলো সম্বন্ধে আমি ওদের বলেছি, সবই তো রয়েছে, সেগুলো দিতে বলেছি, হয়তো এই সপ্তাহতেই দিয়ে দেবে আমাকে। সেটা আমি আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তাদের বলেছি। কিন্তু এই যে কাটমানি শব্দটা কিন্তু প্রথম বেরিয়েছিল যার মুখ দিয়ে, তিনি আর কেউ নন, মমতা ব্যানার্জি। কাটমানি শব্দটা কিন্তু কেউ বলেননি, প্রথম বলেছিলেন যিনি, তিনি মমতা ব্যানার্জি। এই সর্বক্ষেত্রে কাটমানি, বিজিবিএসও কাটমানি, ইভেন্ট ম্যানেজমেন্টও কাটমানি, একটা আয়োজক সংস্থা তাকে বেশি পাইয়ে দেওয়া নাকি ওখান থেকে ভাগ নেওয়া, এই সমস্তগুলো যা খুশি তাই হয়েছে। মানুষের টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে, রাজস্ব নিয়ে একটা ছেলে খেলা হয়েছে। তো সুতরাং যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন, দেখা যাক এবার আপনি সবে দায়িত্ব নিলেন, তো এই কয়েকদিনের মধ্যে শিল্পে কোনো সুখবর পেলেন? কোনো সুখবর রয়েছে? সুখবর আছে, সত্যি সুখবর আছে। আমিও ভাবিনি, মানে মাথায় যেদিন পড়লো এই দায়িত্ব বা স্কন্ধে পড়লো, তো তখন ভাবছিলাম যে কত কঠিন কাজ। যাই হোক, কঠিন কাজ তো আমার জন্য একার নয়, এটা টিম ওয়ার্ক হবে। আমাদের সরকার, টিম শুভেন্দু অধিকারী, আমরা মিলেই করব। এবং উইথ দ্য হেল্প অফ এই যে সমস্ত বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে সংস্থাগুলো রয়েছে, এই সমস্ত বিশিষ্ট মানুষদের যে সংস্থাগুলো রয়েছে, তাদের কাছ থেকে অ্যাডভাইস নেব, তাদের কাছ থেকে সাজেশন নেব। এবং যারা এক্সপার্ট এসব বিষয়, তারা আসছেন, তারা মতামত দিচ্ছেন, এবং তাদের সকলকেই আমি বলছি যে একটা পুরোপুরি একটা আপনাদের মানে একটা ইয়ে নিয়ে আসুন, রিপোর্ট, কোথায় যেতে হবে, সেটা কিভাবে সম্ভব। তার কারণ হচ্ছে, আমি বলছি, শিল্পই একমাত্র ভবিষ্যৎ, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের যে ছেলেমেয়েরা আছে, তরুণ তরুণী, যুবক যুবতী, তো এরা সমস্ত কলকাতা বা বাংলার বাইরে, এদের সমস্ত আনতে হবে। শুধু ফেরাতে হবে শিল্পপতিদের তা নয়। যেমন আমি বলেছি টাটার কথা, যেমন আমি বলেছি 6,688 জনের কথা, মানে প্রায় 7,000। যেমন আমি বলেছি যারাই দেখা করছেন, আমি তাদেরকেই বলছি যে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আপনাদের পরিচিত দেশ এবং বিদেশে যারা রয়েছেন শিল্পপতি, তাদের আহ্বান করুন পশ্চিম বাংলায়, এবং তাদের সমস্ত রকমের সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ সরকার দেবে এবং তাদের পাশে থাকবে। টাটাদের কথা আপনারা বলছেন বারবার, টাটারা কোথায় আসবে? সিঙ্গুরেই ফিরবে? নট নেসেসারিলি, সিঙ্গুরেও ফিরতে পারে। সিঙ্গুরের ফিরবে কি ফিরবে না, সেটা তো সিঙ্গুরে কি হবে এখন, সিঙ্গুরের যা অবস্থা হয়ে রয়েছে, সেটা তো সিঙ্গুরের তো যা হওয়ার হলো। সিঙ্গুর নিয়ে আন্দোলন হলো, তিনি তো মুখ্যমন্ত্রী হলেন। 15 বছরে সিঙ্গুরের কি হলো? 15 বছরে কৃষি হলো না, 15 বছরে শিল্প হলো না। এখন সেখানে কৃষি হওয়ার সম্ভাবনাটা বড়ই কম, মানে যেখানে অন্তত ওই শিল্পের কাজ হয়েছিল টাটাদের, প্রস্তাবিত যে জমিটা। তো সুতরাং সেটা দেখতে হবে, সেটা এক্সপার্টরা তারা সমস্ত সয়েল টয়েল টেস্ট করে বলবে। কিন্তু তাছাড়াও সেখানেও তো হতেই পারে। এই ছাড়া টাটাদের অনেক, শুধুমাত্র টাটা মোটরস তো নয়, টাটাদের অনেক অনেক দিক রয়েছে, অনেক ব্যবসা রয়েছে, এখানেও রয়েছে। সেটা তারা এক্সপানশনের কথা ভাবতে পারেন, নতুন শিল্প টাটা, সেটাও এখানে হতে পারে। এবং সেটা একটা বার্তা যাবে, সেটা একটা মেসেজ যাবে ভারতবর্ষের বাইরে এবং ভারতবর্ষের মধ্যে যারা বিনিয়োগকারী রয়েছেন, শিল্পপতি রয়েছেন, উদ্যোগপতি রয়েছেন, তাদের কাছে একটা বার্তা যাবে। তখন তারা আগ্রহ দেখাবেন আসার। তো আপনি যেটা বলছিলেন যে অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করছেন, কোনো কোম্পানির নাম বলবেন যারা আগ্রহ? এখনই বলবো, প্রচুর কোম্পানি যোগাযোগ করেছে, প্রচুর কোম্পানি যোগাযোগ। আচ্ছা। এবং তারা তাদের কত অর্থ বিনিয়োগ করতে চায় সেটাও জানিয়েছে। আচ্ছা। আর এই যে অ্যামাউন্টটাও কিন্তু কম নয়, অ্যামাউন্টটাও কম নয়। এবং তারা নতুন আছেন এবং তারা এখানে করছেন, এক্সপানশন করতে চান এবং নতুন শিল্প তারা প্রতিষ্ঠিত করতে চান, সেটাও আছে। গত তৃণমূলের আমলে যেটা বারবার বলা হতো যে আমাদের রাজ্যে এক লপ্তে বড় জমি পাওয়া যায় না, সেই জন্য নাকি এ রাজ্যে ভারী শিল্প করা কঠিন।
এবং তাতে কোনো অসুবিধা নেই। ছোট শিল্প তো আছে, কুটির শিল্প আছে, তাতে আমরা 1 নম্বর, এমএসএমইতে আমরা দেশের মধ্যে 1 নম্বর। আর কুটির শিল্পেই বেশি কর্মসংস্থান হয়। আর কর্মসংস্থান নিয়ে অত চিন্তা করারও কিছু নেই, কারণ একটা দোকান খুলে বসলেই রোজগার হয়ে যায়। এমএসএমইটা অবশ্য আমি দেখছি না। হ্যাঁ, আমি এমএসএমই, অ্যান্সিলিয়ারি, এগুলোই তো সত্যি কথা, এগুলোই তো কর্মসংস্থান, তারপরে চাকরি যোগান এরাই দেয়। হ্যাঁ, মূলত। হয় ঠিকই। কিন্তু ভারী শিল্প ছাড়া এই এমএসএমই থেকে যে জিনিসপত্র কিনবে, অ্যান্সিলিয়ারি সেগুলো গড়ে উঠবে, তো সেটারও খুবই প্রয়োজন। এবং ভারী শিল্পতেও তো প্রচুর মানুষজন, তাদের যোগদান হবে, তাদের কর্মসংস্থান হবে, চাকরি হবে। হ্যাঁ, আমার প্রশ্নটা এর পরের যেটা, সেটাই আমার প্রশ্ন, যে তারা এটাও বলতেন যে একটা দোকান খুলে নিলেই কর্মসংস্থান হয়ে যাবে। হ্যাঁ, এই যে তত্ত্বটা, এই যে ধ্যান ধারণাটা, এটা বাংলার শিল্প সম্ভাবনাকে এই গত কয়েক বছরে না, আমি একটা কথা বলবো, করেছে। ঠিকই, আমাকে খুব ভালো ধরিয়ে দিয়েছেন আপনি। দেখুন, একটা কথা বলি, এক লপ্তে এই সমস্ত না অজুহাত ছিল। সরকারের যদি একটা পরিষ্কার স্বচ্ছ যদি একটা মনোভাব থাকে, শিল্প গৌরব এটা থাকে, তাহলে সেই সরকার নিশ্চয়ই চপ মুড়ির কথা বলতো না, সেই সরকার ঘুগনি শিল্পের কথা বলতো না। এটা শিল্পের লজ্জা, আমাদের লজ্জা, পশ্চিমবাংলার লজ্জা। মানে এই যারা আমার ডান দিকে বাঁ দিকে শিল্পপতিরা বসে রয়েছেন, তাদেরও লজ্জা। তাপসবাবু, বলছি না আমার ডান দিকে বাঁ দিকে, আমি আপনাদের আরও একবার জানাই যে আমাদের সঙ্গে দুজন শিল্পপতি রয়েছেন, বিশিষ্ট শিল্পপতি। তাদের মধ্যে একজন অবশ্যই আপনাদের সঙ্গে কিছুক্ষণ আগে আলাপ করলাম, অমৃত চ্যাটার্জি, লক্ষ্মী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, ওবিটির চেয়ারম্যান, সিআইআই ইস্টার্ন রিজিয়নের ডেপুটি চেয়ারম্যান একজন মেহুল মোহনকা, এমডি গ্রুপ সিইও, টেগা ইন্ডাস্ট্রিজের, এবং সিআইআই এর ইস্টার্ন রিজিয়নের চেয়ারম্যান। আপনাদের দুজনের কাছেই আমরা অনুরোধ করব যে শিল্পমন্ত্রীকে, শিল্প বাণিজ্য মন্ত্রীকে হাতের কাছে পেয়েছেন, তো আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে এখনই গ্রিল করবেন, তবু যদি কিছু জানার থাকে সরাসরি প্রশ্ন করেন। সরাসরি প্রশ্ন করতে কি পারেন। জানতে চান? হ্যাঁ, you can start. আজকে ম্যানুফ্যাকচারিং করার জন্য 2-3টে এক্সপেন্সের ইস্যুস হয় এখানে। একটা হচ্ছে এখানে প্রোডাকশন করে যদি আমরা এক্সপোর্ট করতে চাই, আমরা চা এক্সপোর্ট করি, মাকাই বাড়ির চা, কার্পেট এক্সপোর্ট করি, ফার্নিচার এক্সপোর্ট করি। কলকাতা থেকে এক্সপোর্ট করলে যে 10 দিন টাইম বেড়ে যায়, কারণ কি কলম্বোতে গিয়ে ওটা ট্রান্সশিপমেন্ট হয়, যেটা বম্বেতে, ইস্টার্ন ইন্ডিয়া থেকেও বম্বেতে গিয়ে শিপিং হতে হচ্ছে, তো তাতে একটা ট্রান্সপোর্ট কস্টের ইস্যু হয়। দ্বিতীয়ত হচ্ছে এনার্জি কস্ট। এনার্জি কস্ট আমাদের এখানে লোক আছে, অফকোর্স লোকেদের ট্রেনিং, লোকেদের অনেক কিছু করতে হবে যেটাতে সময় লাগবে, কিন্তু ট্রান্সপোর্ট কস্ট আর এনার্জি কস্ট এই দুটোর উপরে আমরা ফোকাস করে আমাদের যে প্রোডাকশনের কস্ট সেটা কমানো, সেটা একটা ফোকাস এরিয়া। অর্থনীতিকে, যেটা আমাদের পশ্চিমবাংলায়, সেটা তো আমাদের স্টেবল নয়। তো সেটাকে স্টেবল করতে গেলে আর কর্মসংস্থান করতে গেলে ইন্ডাস্ট্রির প্রয়োজন। এই ইন্ডাস্ট্রি একমাত্র পারে, এবং সেটা নিশ্চয়ই সেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, এবং ম্যানুফ্যাকচার যে হবে তারপরে সেটা যে রপ্তানি হবে, সেই রপ্তানির জন্য তো একটা এদিকে কষ্ট কমাতে হবে, আর ওদিকে যে ট্রান্সপোর্টেশন এবং আরেকটা এনার্জি, এখানে এনার্জির দামটাও খুব বেশি, এখানে এনার্জির দামটাও কিন্তু খুব বেশি। তো সেদিকেটাও কিন্তু নজর দিতে হবে। এনার্জির দামটা বেশি, তার মানে এটা মনোপলি বলেই বেশি, সেদিকটা নজর দিতে হবে। এখানে তো একচেটিয়া, তো সেটা যেটা অন্য কোনো জায়গায় নেই, অন্য কোনো জায়গায় 2, 3, 4টে পর্যন্ত কোম্পানি কম্পিটিশন আছে, এবং সেখানে কম্পিটিশনে তো না হলে পরে তো দাম কমে না, কম্পিটিশনেই তো দাম কমে। আর এখানে যেহেতু একচেটিয়া, যা আমাদের কাঁধে চাপিয়ে দিচ্ছে, আমরা বাধ্য হচ্ছি। আরো সংস্থা কি আসছে না, সেটার কথাও কিন্তু ভাবতে হবে। তার কারণ হলো ইউনিটের দাম যে পর্যায়ে গেছে তাতে করে, এবং এটা তাও আমি বলছি ডোমেস্টিক কনজামশন, আর এনারা বলবেন এদের ইন্ডাস্ট্রিয়াল কনজামশনে তো আরও বেশি। তো সেইটা যদি না কমানো যায় তাহলে পরে তো এই যে কম্পিটিশন, এই যে গ্লোবাল কম্পিটিশন, সেটাকে তো করতে পারবে না। বিশেষ করে কয়েকটা প্রোডাক্ট আছে, যেরকম অ্যাপারেল, জামা কাপড়, ফুড প্রসেসিং, ফার্নিচার, যেখানে লেবার কস্টও আছে, র মেটেরিয়ালস আমাদের কাছে আছে, কিন্তু এই ম্যানুফ্যাকচারিং কস্টটা কম না হলে পশ্চিমবঙ্গ থেকে এক্সপোর্ট হবে কী করে? নিশ্চয়ই এটাও আপনি মাথায় রাখবেন। মেহুল, আপনার কোনো প্রশ্ন থাকতে পারে?
আর একটা প্রশ্ন ছিল দাদা, একটা তো আপনি অনেকই কঠোর একটা কাজ নিয়েছেন হাতে, সো আমাদের বেস্ট উইশেস আপনার সঙ্গে আমরা আছি। কঠিন কাজ তো কাউকে না কাউকে নিতে হবে নিশ্চয়ই। তো আপনি আর সুতরাং শুভেন্দু দা কঠিন কাজকে সহজ তো আপনারাই করবেন। একদম, আমরা আপনাদের সঙ্গেই আছি। আমাদের রাজ্যতে 5 লাখ থেকে বেশি ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট করে প্রত্যেক বছর। আর আমাদের রাজ্যর একটা সব থেকে বড় আই উড সে অ্যাডভান্টেজ আছে কি আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল অনেক বড় আর অ্যাট্রাকটিভ পুরো ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের বাইরেও। আর বাইরেও। আর আপনি যেরকম বললেন কি ম্যানুফ্যাকচারিং ক্রিয়েটস এমপ্লয়মেন্ট, ঠিক আছে, আর আপনার ফোকাস ওই দিকে আছে, কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেরকম লজিস্টিক্স হোক, ইনওয়ার্ড আউটওয়ার্ড মুভমেন্ট অফ মেটেরিয়াল। আমাদের এত বড় কোস্ট লাইন, কিন্তু একটাও মাদার ভেসেল আসে না কন্টেনার ট্রাফিকের জন্য। আর উই আর এত স্ট্র্যাটেজিকলি পজিশন ফর বিজনেস উইথ দ্য ইস্ট, উই আর দ্য গেটওয়ে টু দ্য ইস্ট। তো আপনার ধারণে কীরকম আপনি এই ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করবেন অলং উইথ ইন্ডাস্ট্রি সাইড বাই সাইড, কেন দুটো একসঙ্গে? দেখুন, যে অবস্থায় আমরা গ্রহণ করলাম নিলাম, আপনি ভাবুন আমাদের ল্যান্ড ব্যাংক কী অবস্থা, ল্যান্ড পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইনফ্রাস্ট্রাকচারের কথা আপনি বলছেন। তো এগুলো তো সত্যি, এগুলো হাতে তো কিছু পাইনি আমি। আমাকে সেই অবস্থা থেকে বা আমাদের সরকারকে, জিরো থেকে, বা আমাদের মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই সমস্ত নিয়েই এই কঠিন বা যেটা আপনি বললেন শব্দ ব্যবহার করলেন বা চ্যালেঞ্জিং, যেটা অ্যাঙ্কারও বললেন, তো সেইটা এই সরকারকে বা মুখ্যমন্ত্রীকে বা আমাদেরকে এটা ফেস করতে হবে। এগুলো তো করতে হবে। উইদাউট ল্যান্ড ব্যাংক, উইদাউট প্রপার ল্যান্ড পলিসি, ল্যান্ড সিলিং, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইনফ্রাস্ট্রাকচার, তো এইগুলো ছাড়া তো প্রথমেই যখন কেউ আসবে বিনিয়োগ করতে, টাকা ঢালতে 600 কোটি, 1000 কোটি, তখন সেই জিনিসগুলোকে তো দেখে বুঝে শুনেই নেবে। ইজ অফ ডুইং বিজনেস, এটা অনেক বড় একটা জিনিস যে আমরা বেশি মতন ফোকাস করিনি এই রাজ্যতে। আর ইজ অফ ডুইং বিজনেস গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ ইনভেস্টমেন্ট। তো এই দিকে আপনার কি ভাবনা, কীরকম আপনি ইজ অফ ডুইং বিজনেসের উপরে আপনি ফোকাস ইজ করেন? অফ ডুইং বিজনেস বলতে আপনি কি মিন করছেন আমি ঠিক? সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ফাস্টার অ্যাপ্রুভাল, এইটাই ইজ অফ ডুইং বিজনেস। মানুষকে বিরক্ত করে দেওয়া হয়। একটা সে ব্যবসা করবে, এখানে যাও, সেখানে যাও, ওখানে যাও, এখানে 4 দিন, ওখানে 2 দিন, ওখানে 7 দিন, এই যে একটা ওয়ান উইন্ডো, একটা যে অ্যাডভান্টেজ, ফেসিলিটিস, তো এইটার কথা আমরা শুনি বটে, বলা হয় বটে, কিন্তু সেটা ইন দ্য স্ট্রিক্টেস্ট সেন্স অফ দ্য টার্ম সেটা এখনও পর্যন্ত নেই। সেটাকে করতেই হবে, সেটাকে করতেই হবে। ইজ অফ বিজনেসের জন্যে একটা ওয়ান উইন্ডো ফ্যাসিলিটিস, সেটা করতেই হবে। এটা আপনারা ঠিকই বলেছেন, সঠিকই বলেছেন। এবং দেখুন, প্রতিটি ক্ষেত্রে যে আমরা এগোবো, এটা কিন্তু বলছি শুনুন, আপনাদেরকেও মাঝে মধ্যে আমরা বিরক্ত হলেও করব, সেটা মাঝে মধ্যেই আপনাদের সাজেশন, আপনাদের মূল্যবান অ্যাডভাইসেস, সেগুলোও কিন্তু দেবেন। এবং আমরাও কখনো কখনো কোনো জায়গায় যদি আমরা কনফিউশন ক্রিয়েটেড হয়, কনফিউজড হই, আপনাদেরকে জিজ্ঞাসা করব বা আপনাদেরকে বলবো যে এই ব্যাপারে আপনারা কি সাজেস্ট করছেন, কি অ্যাডভাইস করছেন, অ্যান্ড উইল মুভ অ্যাকর্ডিংলি। আচ্ছা তাপসবাবু, বাজেটে এমনিতে যা কোনো একটা রাজ্যের বাজেটে যা বরাদ্দ হয় তার বেশি অর্ধেক প্রায় কেন্দ্রীয় সরকার টাকাটা দেয়, এবং তারপর 46 to 50% মোটামুটি রাজ্য সরকারকে নিজেদের টাকা খরচা করে সেই বিভিন্ন প্রকল্পের কাজ করতে হয়। তার জন্য রাজ্যের একটা ইনকাম দরকার। কিন্তু আমরা গত 15 বছরে যেটা দেখেছি, রাজ্যের ইনকাম বলতে মোটামুটি মদ থেকে আয় আর জ্বালানি থেকে আয়। এই ছবিটাকে এবার বদলাবে, কারণ শিল্প না এলে কিন্তু রাজ্যের আয়ের সংস্থানটা হবে কোথা থেকে? না, সেটা তো অত্যন্ত মূল্যবান কথা, এবং সেটাই তো একমাত্র শর্ত। শিল্প না এলে আমাদের যে আয়, আমাদের যে রাজস্ব, আমাদের যে ইনকাম, সেটা তো সত্যি কথা ওই জ্বালানি নির্ভর আর ওই মদ নির্ভর। তো সেখান থেকে বেরোতে হবে। সেখান থেকে বেরোতে গেলে আমাদের কিন্তু পুরনো যে গরিমা, পুরনো যে আমাদের যে মর্যাদা ছিল শিল্প নিয়ে, সত্যি শিল্প তো কম ছিল না। যে কথা বেশ কিছু জায়গার অ্যাঙ্কার যেটা বলে গেলেন, বেশ কিছু জায়গার
আমাদের কী শিল্প না ছিল, না, একদম উত্তর থেকে মানে হ্যাঁ, গঙ্গা পর্যন্ত, উত্তর গঙ্গা তীর 24 পর্যন্ত। পরগনায়, হাওড়ায়, আসানসোলে, দুর্গাপুরে, কল্যাণীতে, কোথায় নয়, প্রচুর ছিল লাইন দিয়ে, গঙ্গার দুপার ধরে একেবারে শিল্প। তো সেই হোক, সেটা ক্রমে 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 সেটা সত্যি মানে ইতিহাস হয়ে গেছে। হ্যাঁ, তো সোনালী ইতিহাস। সেটাকে কিন্তু আবার আমার মনে হয় একটা বোধহয় গোল্ডেন অপরচুনিটি আমাদের সামনে। তার কারণ পশ্চিম বাংলায় শিল্প গড়ার জন্যে একেবারে একটা অন্যান্য জায়গার থেকে এটা একটা উপযুক্ত জায়গা। কিন্তু আমাদের নিজস্ব এখানে সমস্ত কিছু যা দরকার শিল্পের জন্য সেটা কিন্তু অ্যাভেলেবেল। তো সেটা যদি আমরা প্রোভাইড করতে পারি শিল্পপতিদের কাছে, এবং কিছু ছাড় তো আমাদের দিতে হবে, কিছু সুযোগ সুবিধা তাদের দিতে হবে। এখন তো একটা বিপুল পরিমাণ কর্মসংস্থান হয় আইটিতে, চাকরি বাকরি। সেই আইটিতে দেখা যাচ্ছে কর্ণাটক বলুন বা আমাদের অন্যান্য রাজ্য যেগুলো রয়েছে, মহারাষ্ট্র বলুন, তামিলনাড়ু বলুন, এদের রাত্রিবেলা মোটামুটি রাত্রিরে হলে এদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। সরকারের রাজনীতির লড়াই নয়, সরকারের সমস্ত মানে দাপুটে মন্ত্রীরা, হেভিওয়েট মন্ত্রীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন, আমাদের রাজ্যে অ্যাপেল আসুক আমরা এই দেবো, আমাদের রাজ্যে এরা আসুক আমরা এই দেবো, মাইক্রোসফট আসুক আমরা এই দেবো। এই লড়াইটার মধ্যে বাংলা কবে ঢুকবে? না, বাংলা এখনো তো ঢোকেনি। অন্যান্য রাজ্যের তুলনায় আমরা পিছিয়ে, এবং অন্যান্য রাজ্য শিল্পের জন্য অনেক কিছু তারা ছাড় দিয়েছে, সে সমস্ত খবরও আমাদের কাছে রয়েছে, আমরা পাচ্ছি। এবং আমাদেরকে যারা সারা ভারতবর্ষ জুড়ে যারা ব্যবসা করেন বা যাদের ইন্ডাস্ট্রি আছে, তারাও কিন্তু আমাদের সেগুলো দিয়েছে। এবং বাংলার বাইরে যে কটা রাজ্য আছে তাদের মধ্যে 4-5টা রাজ্য তো ভীষণ তারা সুযোগ সুবিধা দিচ্ছে। তো সেগুলোও তারা আমাদেরকে কম্পেয়ার করে, তারা সে সমস্ত স্টাডি করে আমাদেরকে দিয়েছে এবং দেবে। তো সেইগুলো অনুযায়ী আমাদেরও ভাবতে হবে। রুদ্র কিছু বলতে চাইছিলেন আপনি? না, এই আইটির প্রসঙ্গে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আইটি, পশ্চিমবঙ্গে আইটি ইন্ডাস্ট্রি হওয়া উচিত ছিল, আনফর্চুনেটলি ওই বাসটা চলে গেছে। এখন অপরচুনিটি হচ্ছে এআইর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এটা ভারতবর্ষের জন্য দরকার, শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়। এখানে যদি ভারত সরকার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মিলে একটা এআই ইনস্টিটিউট করে, যেখানে ভারতবর্ষের যা দরকার, কারণ কি এআই দিয়ে প্রত্যেকটা ব্যবসা পাল্টে যাবে। যেখানে আমরা প্রবেশ করতে চলেছি বা করে গেছি বিশ্বব্যাপী, সেটা এখন হচ্ছে ভবিষ্যৎ এআই। এ বিষয়ে কোনো সন্দেহ একদম নেই। ভবিষ্যৎ হচ্ছে ওই ডেটা। এবং প্রধানমন্ত্রীও বারবার সে কথাই বলেন, এবং বলেন যে দেশে আগে এআই এর জন্য একটা বড় জায়গা তৈরি করতে তো হবে। সুতরাং সেটা সেই অপরচুনিটিটা যদি আমরা নিতে হবে পশ্চিমবাংলা, তাহলে পরে একটা কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ পশ্চিমবাংলার শিল্পের ক্ষেত্রে, এবং সেটা গ্রহণ করা উচিত। এবং সেটা চটজলদি সে সম্বন্ধে আমাদের একটা ভাবনা চিন্তা তো গ্রহণ করাই হয়েছে, বা ইমপ্লিমেন্টেশনের দিকে আমাদের বাড়ি এগিয়ে যাওয়া উচিত। তাপসবাবু, একটা জায়গা আমি একটু বোঝার চেষ্টা করি, যখন দুজন শিল্পপতি রয়েছেন। রুদ্র, এই যে চা শিল্প আমরা যখন শুরুতেই বলছিলাম, আমরা বলছিলাম যে একেবারে উত্তর থেকে আমাদের দক্ষিণে এখানে পাট শিল্প বিপুল জায়গা ছিল একটা। আস্তে আস্তে দেখা গেছে যে এই চা শিল্প এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেটা সেই আগের সময়ের সঙ্গে আর তুলনা করা যায় না। কি কি সমস্যায় পড়ছেন আপনারা কাজ করতে? প্রথম হচ্ছে চা যে বানায়, একটা চা বাগান যে প্রাইস পায় চায়ের জন্য, সেই প্রাইস 4 গুণ 5 গুণ হয় যখন কনজিউমার কাছে যায়। এই যে প্রসেসটা, প্যাকেজিং, ব্র্যান্ডিং, এই প্রসেসটা চা বাগান পশ্চিমবঙ্গে করতে হবে। আমাদের ছোট এক্সাম্পল মাকাইবাড়ি, আমরা নিজেরা প্যাকেট বিক্রি করি, কিন্তু এটা যদি আমি অকশনে বেচে দিই তার দাম অনেক কম হতো। আমাদের নিজেদের প্যাক করতে হবে, আমাদের নিজেদের বটল করতে হবে। যেরকম মাকাইবাড়ি কোকোকোলার সঙ্গে একটা অনেস্টি বলে একটা প্রোডাক্ট বানিয়েছে, সেটা হচ্ছে যে চাগুলো একেবারে সেকেন্ড ক্লাস নয় বা ফার্স্ট ক্লাস নয়, সেগুলো বটল করা। তাছাড়াও দার্জিলিংয়ের কথার বাইরে গিয়ে যদি আমরা, দার্জিলিংয়ে আরেকটা জিনিস হচ্ছে ট্যুরিজম। হ্যাঁ, মাকাইবাড়িতে তাজের হোটেল আছে, মাকাইবাড়িতে যারা কাজ করে তাদের জন্য
হোমস্টে, তারা হোমস্টে করে। ডুয়ার্সে একটা বিরাট অপরচুনিটি হচ্ছে এই যে চা বাগানের সঙ্গে শেড ট্রিজ আছে, তার থেকে ফার্নিচার ইন্ডাস্ট্রি ডেভেলপ করা। আপনার কি মনে হয় কি হলে ভালো হয়, কি হলে এই রাজ্যে আবার সেই শিল্পে আগের মতো জায়গা তৈরি হয়ে যাবে? মন্ত্রী তো রয়েছেন সঙ্গে। শিল্পপতি হিসাবে সবার আগে কি চান? বলা হতো কি দের ইজ হিউজ ট্র্যাক্টস অফ ল্যান্ড বেঙ্গলে, কিন্তু অ্যাপ্লাই করার সময় অ্যালটমেন্ট আসতো না। আর অ্যালটমেন্টের পরে অল অ্যাপ্রুভালস টু স্টার্ট কনস্ট্রাকশন অ্যান্ড কমার্শিয়াল প্রোডাকশন ওতে অনেক ডিলে হতো। তো তাই জন্য আমি ইজ অফ ডুইং বিজনেসটা রেজ করলাম যে যদি আমরা এই পুরো উইন্ডোটাকে শর্টেন করতে পারি, মানে যখন থেকে আমি ল্যান্ড অ্যালটমেন্ট পাই টু অল অ্যাপ্রুভালস ফর কনস্ট্রাকশন, যেরকম নানা রকম রাজ্যতে পুরো ভারতবর্ষে, এই উইন্ডোটা ম্যাক্সিমাম 2 months। তো যদি আমরা ওই লেভেলে এটাকে আনতে পারি, ইট উইল অটোমেটিকলি অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট। কেন কস্ট অফ ক্যাপিটাল ইজ ভেরি হাই, যা ইন্টারেস্ট রেট আমাদের দিতে হয় ব্যাঙ্কে ফ্রম দ্য টাইম উই বরো মানি টু স্টার্ট দ্য প্রজেক্ট, ওটার কস্টটা ইজ দ্য বিগেস্ট প্রবলেম। তো যদি ওই কস্টটা আমরা নামাতে পারি, উইল অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট অটোমেটিকলি। আই থিঙ্ক আপনার জন্য স্যার উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস টু ফোকাস অন, কি কীরকম আমরা ক্যান প্রোভাইড অপরচুনিটি টু ইনভেস্টার্স, কি আমরা এখানে আসলে আপনার প্রজেক্টটা শিগগিরই আরম্ভ হয়ে যাবে, মানে দের ইজ নো ওয়েটিং পিরিয়ড। ওটা উইল বি দ্য বিগেস্ট উইন ফর বেঙ্গল। অবশ্য আমরা দেউচা পাচামির কথা শুনেছি। অতনু, দেউচা পাচামি যাওয়ার আগে আমি ওনার কথা ধরে একটা জিজ্ঞেস করে নিই। উনি যেটা বলছেন জমি পাবো পাবো করে শুনতাম, অনেক জমি দেখতাম কিন্তু জমি পেতাম না, তাহলে আপনারা কি নতুন জমি নীতি একটা তৈরি করবেন? জমি রয়েছে, জমি যে নেই তার জমি, সরকারের জমিও রয়েছে, বহু জমি পড়ে আছে এবং বহু জমি কোনো ইন্ডিভিজুয়ালের জমি রয়েছে, এবং এরকমও জমি রয়েছে যে 1200 একর জমি 323 জনের। আচ্ছা, এই সমস্ত কিন্তু রয়েছে, এই প্রবলেমগুলো রয়েছে। সেই প্রবলেমগুলোকে কিন্তু সরকারকেই তো শর্ট আউট করতে হবে, দেখতে হবে। তো এরকম খাপছাড়াও রয়েছে, এরকমও রয়েছে যে আমি এখান দিয়ে ঢুকলাম, বেশ এতখানি জমি পেলাম, আবার পেছনটাও পেলাম, কিন্তু আমার মাঝখানে সেখানে কোনো আমার অ্যাক্সেস নেই। এরকম একটা পরিস্থিতিও কিন্তু হয়ে রয়েছে। আজকেই আমার কাছে এসেছিলেন কিছু মানুষ হাওড়ার, তারা এসে তারা সমস্ত দেখিয়ে গেলেন, বলে গেলেন সত্যি, এবং তারা এটা 12 বছর ধরে তাদের এটা পড়ে রয়েছে। 12 বছর ধরে? 12 বছর, 12 ইয়ার্স। সত্যি কথা, তারা টাকা লগ্নি করেছে, ধার করেছে কি নিজের টাকা, সেখান থেকে তো 12 বছর তাদের কোনো রিটার্ন নেই। লোন করে থাকে তাহলে সুদও দিতে হচ্ছে। সো অল দিজ আর দেয়ার। সেটা শুনেও আমার খুবই খারাপ লাগলো, কষ্টও হলো। আজই এসেছিল বেশ কয়েকজন। সময় বলা হতো ভারতের ম্যানচেস্টার। হ্যাঁ, ম্যানচেস্টার তো ছিল হাওড়া একটা সময়, কিন্তু সেই হাওড়ার সেই ব্যারাকপুর সাব ডিভিশন, সেই গঙ্গার দুপার, হ্যাঁ, সেই ধোঁয়াটুয়াগুলো তো আর কত বছর যে সেই ধোঁয়া আর বেরোচ্ছে না, ধোঁয়া নির্গত হচ্ছে না। বিশ্বকর্মা পুজোর সংখ্যা কমে গেছে, বিশ্বকর্মা পুজোর সংখ্যা কমে গেছে। এই সমস্ত করে কেন আমি জানি না, এই ব্যাপারটাতে কেন ফোকাস করেনি, এটা আমার ভেবেই অবাক লাগছে। দেউচা পাচামির কথা বলছিলাম। এই দেউচা পাচামি নিয়ে গত সরকারের মুখে আমরা বারবার শুনেছি যে প্রচুর কর্মসংস্থান হবে এই দেউচা পাচামির জন্য। আদৌ কি সম্ভব? আদৌ হবে? কবে হবে? দেখা যাক সেটা। এটাকে নিয়েও কিন্তু আলাদা আমাদের ভাবনা চিন্তা করতে হবে। দেউচা পাচামি অরিজিনাল বিষয়টা কি, কোথায় আটকাচ্ছে, কেন হচ্ছে না, কী জন্যে হচ্ছে না। যদি বেশি সংখ্যক কর্মসংস্থানে যদি কোনো একটা সুযোগ থেকে থাকে, তাহলে পরে নিশ্চয়ই আজকে আমাদের সামনে তো সেটাই সবচেয়ে বড় সমস্যা, কর্মসংস্থান, চাকরি। তো সেই জিনিসটাও কিন্তু আমাদের গভর্নমেন্টকে আমাদের ভাবতে হবে। যখন জওহরলাল নেহরু কেন্দ্রে, তখন এখানে বিধানচন্দ্র রায়, সেই সময় দেখেছিলাম যে একটা শিল্প নগরী গড়ে উঠতে, দুর্গাপুর। সেই দুর্গাপুরে প্রচুর একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি হয়েছিল, কারখানা তৈরি হয়েছিল, সেইগুলো এখন কিন্তু ধুঁকছে। এইগুলোর হাল ফেরানোর জন্য বিশেষ কোনো পরিকল্পনা কি করছেন? এইগুলোর হাল ফেরানোর জন্যই কেন্দ্রের সহযোগিতা লাগবে। কেন্দ্রের যে আমরা ডাবল ইঞ্জিন সরকার একটা তো বলে, আপনারাও বলেন, আমরাও বলি, সকলেই বলেন, সেই সুবিধাটা রয়েছে। শুধু বিধান রায়ের সময়টাই একটা গোল্ডেন পিরিয়ড শিল্পের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
কিন্তু তারপরেও কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট কিন্তু ছিল, প্রফুল্ল সেনের সময় ছিল কংগ্রেস গভর্নমেন্ট, তারপরেও কিন্তু ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়, কিন্তু ওই সময় শিল্পের তখনও জোয়ার কিন্তু ছিল। এসেছিল। কিন্তু হ্যাঁ, কিন্তু শিল্পের সেটা কি জানো তো, ভিশন এবং মিশন। বিধানচন্দ্র রায় যে মাপের মানুষ ছিলেন, তার যে ভিশন ছিল, তার যে মিশন ছিল, এবং তিনি যা 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 করে গিয়েছিলেন, তারপরে ওই ভাবনা চিন্তা করার বা ইমপ্লিমেন্ট করার বা দুটো জায়গাতেই এক সরকার না থাকার, এইসব ব্যাপার ট্যাপারগুলো কিন্তু এসে গেছে। এখন কিন্তু আপনার দিকেই সবাই তাকিয়ে আছে। আপনার সঙ্গে কারো কথা হয়েছে? আমার দিকে দিল্লিতে? নয়, আমাদের সরকারের দিকে, আমার দিকে না, আমাদের সরকারের। দিল্লিতে কারোর সঙ্গে কথা, এখনো পরামর্শ? না, এখনো পর্যন্ত সেটা হয়নি, যেতে হবে। তারা এসে এখানে একটা খুবই আমাদের আনন্দের একটা বিষয় বা খুশির বিষয় যে পশ্চিম বাংলার উন্নয়ন নিয়ে, পশ্চিমবাংলার বিকাশের জন্যে, পশ্চিমবাংলার শিল্পের জন্যে আমরা যতটা ভাবিত, আমার মনে হয় তার থেকে বোধহয় বেশি ভাবিত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রী, ভারতবর্ষের রেলমন্ত্রী, ভারতবর্ষের শিল্পমন্ত্রী সহ অন্যান্য যারা 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 রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা এই সর্বক্ষেত্রে পশ্চিমবাংলার একটা বিকাশের জন্য কিন্তু তারা চিন্তিত। এবং শুধু তাই নয়, তারা করছেন এবং টাকাও কিন্তু তারা গ্রান্ট করছেন। যেমন রেলমন্ত্রী এসেছেন 1 লক্ষ কোটি টাকার কথা বলে গেলেন, আমাদের সঙ্গে বসলেন। তো এইগুলো সমস্ত হয়নি, এগুলো হবে এবং আমরা আদায় করতে পারবো। আবদার করে আদায় করে, ঝগড়া করে তো হয় না। আগের সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের শুধু ঝগড়া করে গেছে, আর কি করে গেছে, যে ঈর্ষা করে বা কোনো প্রজেক্ট ঢুকতে দেয়নি। তো সুতরাং তাতে সাফার করেছে পশ্চিমবাংলার মানুষ এবং পশ্চিমবাংলার সমস্ত কিছু, মানে পশ্চিমবাংলা সাফার করেছে। তো সেই জিনিসটা আশা করছি যে এবার হবে না। অনেক কিছু জিনিসই আমরা এবার আদায় করতে পারবো। অনেক জটিলতা আছে, অনেক পরিস্থিতি, জটিল পরিস্থিতি আছে, সেগুলোকে অন্তত ছাড়াতে পারবো, আর কি খুলতে পারবো। এ রাজ্যে গত কয়েক বছরে যেই সমস্যাটা মারাত্মকভাবে উঠে এসছে, এটা হচ্ছে পরিযায়ীদের সমস্যা। যারা খুব ভালো পড়াশোনা করেছেন তারা এ রাজ্যে উপযুক্ত চাকরি পাননি, হয় ভিন রাজ্যে গেছেন বা বিদেশে গেছেন। আর যারা সেরকমভাবে পড়াশোনা করতে পারেননি, তাদেরও পেট চালানোর জন্য ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়েছে। এই দুই ধরনের পরিযায়ীদের ফেরানোর জন্য আপনারা কি বিশেষভাবে কিছু ভাবছেন? কোনো একটা roadmap সময় তৈরি ছিল করছেন? স্বাস্থ্যের জন্য পশ্চিমবাংলায় আসতো, চাকরির জন্য পশ্চিমবাংলায় আসতো, ব্যবসার জন্য পশ্চিমবাংলায় আসতো। এখন তো সেটা নেই। এখন উল্টো গতি। স্বাস্থ্যের জন্য বাংলার বাইরে, শিল্প তো নেই, সুতরাং সেই শিল্পের জন্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা তো বাড়বে, অন্য জায়গায় কাজের জন্য তাদের যেতে হচ্ছে। শিক্ষার জন্য আগে যেমন মানুষ এখানেই আসতো পড়াশোনা করতে, সেটাও এখন অন্যত্র চলে যাচ্ছে বা বিদেশে চলে যাচ্ছে। তো এই সমস্ত দিক থেকে আমরা অনেকটাই আমাদের গৌরব গাথা বা আমাদের যে গরিমা, সেখান থেকে আমরা অনেকটাই পিছিয়ে গেছি। সেই ঋত গৌরবটাও ফিরিয়ে আনতে হবে আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা নিয়ে। এখানে সকলেরই একটা সাহায্য সহযোগিতা দরকার, এবং সেই সাহায্য সহযোগিতা যদি পাই তাহলে পরে নিশ্চয়ই পশ্চিমবাংলা আবার নিশ্চিতভাবে ঘুরে দাঁড়াবে। অবশ্য সবচেয়ে বেশি দরকার যেটা, তা হলো রাজনৈতিক সদিচ্ছা। আপনি তো দীর্ঘদিনের রাজনীতি, 6 বারের বিধায়ক আপনি। তো আপনি সরকার বাইরে থেকেও দেখেছেন, ভিতর থেকেও দেখেছেন। এই সরকার কোথায় আলাদা? এই সরকার আলাদা মানে এই সরকার কথায় আর কাজে, মানে মিথ্যাচারে নেই, কথায় আর কাজে কোনো ফারাক নেই, সংকল্পপত্র অনুযায়ী চলছে। এখনো পর্যন্ত এই 1 মাস কয়েকদিনেই সংকল্পপত্র অনুযায়ী তারা বেশ কয়েকটা বিষয় অলরেডি তারা মানুষকে উপহার দিয়েছে। আর এখানে ওই অশান্তি, গণ্ডগোল, ঝামেলা, পুলিশি নিষ্ক্রিয়তা, এইগুলো তো ডিসকারেজ করে শিল্পপতিদের। তারপরে গুন্ডারাজ, এই গেট বন্ধ করে দেওয়া, এইসবগুলো এবার
এবার আর হবে না। এবার করতে দেওয়া হবে না। এবার করতে গেলে কিন্তু ফ্রাস্ট্রেটেড হবে তারা। মানে সিটুর এক সময় দাপট দেখা যেত সিপিএম আমলে, তারপর গত 15 বছরে তৃণমূলের আমলে তো বারবার দাদাগিরি তোলাবাজির অভিযোগ উঠেছে। আরে সেটা কারা করেছে? তৃণমূলের আমলে কোনো ট্রেড ইউনিয়ন ছিল না। পয়সা তোলার একটা ওই গুন্ডা বদমাশগুলো ছিল, কোনো ট্রেড ইউনিয়ন ছিল? আপনাদের আমলে হঠাৎ ট্রেড ইউনিয়ন কাদের হাতে দিয়েছিল? ট্রেড ইউনিয়ন তাদের হাতেই দিয়েছিল যাদের ট্রেড ইউনিয়ন সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, তাদের সমস্ত ট্রেড ইউনিয়ন চিপ করে দেওয়া হয়েছিল। সুতরাং তার ফলে হয়েছিল কি, তার ফলে তাদের নিয়ন্ত্রণ ছিল না, তারা ওই সমস্ত অর্থের জন্য ঘোরাঘুরি করত, আর এই লোকাল গুনস তারা ওইগুলো করে বেড়াতো। এর ফলে হয়েছে কি, এই যে মানুষের মধ্যে পশ্চিমবাংলায় থাকা, পশ্চিমবাংলায় ব্যবসা করা, পশ্চিমবাংলায় শিল্প করা, এইগুলোর মধ্যে একটা অনীহা এসে গেছে। এবং সেটাই সংখ্যাটাই তো 6,688। একটার পর একটা বন্ধ হয়ে যাওয়া বা ঝাঁপ বন্ধ করে চলে যাওয়া, তো কারণটা তো এইগুলো। এবং সেদিকে কিন্তু দৃষ্টিপাত করেনি সরকার, এগুলো দেখা উচিত ছিল। পুলিশও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে মালিকের ওপর অত্যাচার হচ্ছে, শিল্পপতির ওপর অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, সেগুলো সমস্ত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। কোনো অ্যাকশন ছিল না প্রশাসনের, পুলিশের। আপনি একটু আগেই বলছিলেন যে শিল্পপতির ইনসেন্টিভ দেওয়ার কথা, এসইজেড এর কথা। এখন ফলতা বললেই লোকের মনে চলে আসে পুষ্পার কথা, কিন্তু এই ফলতাতেই পশ্চিমবঙ্গে প্রথম এসইজেড হয়েছিল। এটা নিয়ে আলাদা করে কি কিছু হয়েছিল না? এখনো আছে, এখনো আছে, কিন্তু যেই সংখ্যায় কারখানা ছিল সেগুলোর অনেকগুলোরই তালা পড়ে গেছে, তারা পড়ে গেছে। ওই যে জাহাঙ্গীররা কিছু করতে দেবে না, খালি টাকা দাও, খালি টাকা দাও। ওদের ওখান থেকে টাকা তুলতে হবে, সেই টাকার একটা বৃহৎ অংশ রাখতে হবে নিজের কাছে বা নিজেদের কাছে, আর পাঠাতে হবে বাকি। তা এইটা কতদিন বরদাস্ত করবে? আইসিজেডের তো আমার অনেক বন্ধু বান্ধব আছে বা ছিল, তারা তো আমায় কতবার বলেছে, তার ঠিক নেই। আমিও যে জানাইনি তা না, যাদের জানানোর যা যা করার সমস্ত করেছি, বাট ইন ভেইন। তাহলে কি এবার এসইজেড এর আগের চেহারায় আবার ফিরবে? উচিত তো ফিরবে না কেন? সমস্ত জায়গায় পশ্চিম বাংলার মতন এই শিল্প নীতি বা এই সমস্ত শিল্পের বন্দোবস্ত বা এসইজেডের ব্যবহার বা এই সমস্ত চলে যাওয়া এত সংখ্যায় বা শিল্পপতিদের অনীহা কোথায় রয়েছে? শিল্পপতিদের যেভাবে শিল্পপতিরাও ঝাঁপিয়ে পড়ছে, সরকারও তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে, না করো, এসো, এই ইনসেন্টিভস এই পাবে। তো সুতরাং সেটা যদি এখান থেকেও পায়, তাদের অনেকেই তারা যেতে চাইবে না পশ্চিমবাংলার বাইরে। পশ্চিমবাংলায় যদি টাটা আসে, জ্যোতির্ময় বিড়লা কি যেতে চায়? পশ্চিমবাংলা থেকে বাঙুর কি যেতে চায়? পশ্চিমবাংলা থেকে কি পোদ্দাররা যেতে চায়? আপনি কি শিল্পমন্ত্রী হিসাবে এটা নিশ্চিত করবেন যে এরকম পুষ্পারা আগামী দিনে শিল্পে কোনো বাধা হবে না, শিল্পপতিদের কখনো বিরক্ত করতে পারবে না? আগামী দিনে যদি এই সমস্ত গুন্ডা বদমাশরা, জাহাঙ্গীররা যদি শিল্পের বাধা হয়ে দাঁড়ায়, তাহলে পরে পশ্চিম বাংলাটা কোথায় যাবে? গোল্লায় যাবে। তো সেটা কি বসে বসে দেখবে নাকি ভারতীয় জনতা পার্টির সরকার বা তার প্রশাসন বা তার পুলিশ? জাহাঙ্গীরের কি অবস্থা হয়েছে দেখছেন তো। সুতরাং বেশি অন্যায় অপরাধ চরমে গেলে এটাই হয়। এরা একেবারে চরমে চলে গেছিল। লাস্ট গভর্নমেন্ট, শাসক দল বা এই সমস্ত শাহজাহান, শওকত, কেষ্ট, এই জাহাঙ্গীররা। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী যে বললেন যে উত্তরবঙ্গের ঋণ তিনি শোধ করবেন, কারণ উত্তরবঙ্গ যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকে উত্তরবঙ্গে পদ্ম ফুটেছে। সেই উত্তরবঙ্গের শিল্পের জন্য কি আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে? নিশ্চয়ই। উত্তরবঙ্গে তো আমরা ম্যানিফেস্টোতে তো উত্তরবঙ্গকে এবার কি প্রাধান্য দেওয়া হয়েছে, নিশ্চয়ই ইউ হ্যাভ গন থ্রু আওয়ার ম্যানিফেস্টো নাম্বার 1। উত্তরবঙ্গকে তো ভীষণ ফোকাস করছে এবং দৃষ্টি দেখছে আমাদের কেন্দ্রীয় সরকার, মোদিজি, অমিত শাহজি। আমরাও উত্তরবঙ্গকে দেখতেই হবে। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গ বাদ দিয়ে তো পশ্চিমবঙ্গ নয়।
তো উত্তরবঙ্গের উন্নয়ন না হলে কি আর পশ্চিমবাংলার উন্নয়ন হয় বা হবে? তো সুতরাং ওখানে ওই একটা অফিস করে ওই উত্তরবঙ্গ উন্নয়ন একটা ডিপার্টমেন্ট, হ্যাঁ, উত্তরকন্যা করে দিলেই তো হবে না। উত্তরকন্যার মাধ্যমে কি হলো, কি করলো, সেটাও তো ভাবতে হবে। আমরা তো তো উত্তরবঙ্গে এইমসের কথা ভেবেছি, আমরা উত্তরবঙ্গে কলেজের কথা ভেবেছি, আমরা উত্তরবঙ্গে আরও বহু কিছুর কথা ম্যানিফেস্টোয় আমরাই ছিলাম দায়িত্বে, সংকল্পপত্রে আমি চেয়ারম্যান ছিলাম সংকল্পপত্রে। তো সুতরাং সেই অনুযায়ী উত্তরবঙ্গের প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও একটা দৃষ্টি রয়েছে। সুতরাং সেটা দেখতে হবে। চা বাগানগুলোর সমস্যা রয়েছে অনেক, চা বাগানগুলোর সমস্যা আছে, সেই সমস্যাগুলোকেও ভালো করে দেখতে হবে। ওগুলো সমস্ত এমন কিছু মানুষ আসলে হয়েছে কি না, এটাও কিন্তু ঘটনা, এটা আমার সঙ্গে জানি না রুদ্র চ্যাটার্জি এক হবেন কি না, যে এই জুট মিল এবং চা বাগান এগুলো আগে ছিল মালিকদের হাতে, এখন চলে গেছে দালালদের হাতে। একেবারে এটা আগে আপনি যদি ভাবেন ডাঙ্কানস থেকে শুরু করে বিরাট বিরাট কোম্পানিদের হাতে চা বাগান ছিল, এখন এক একটা বাগান মানে অ্যাবান্ডন হয়ে যাচ্ছে। একটা বিজনেসে যদি প্রফিটেবল না হয় তার ইনভেস্টর কে আসবে? এবং সেগুলো যারা চালাচ্ছে তারা ওই স্বল্প মেয়াদি একটা লাভ দেখতে গিয়ে, হ্যাঁ, তারা একটা যা খুশি এটা করে বা অন্য কিছু ভাবনা চিন্তা করে কি করছে কি না করছে, মানে তাদের যে একটা মানে দূরদর্শী নয়, আর দীর্ঘমেয়াদী একটা তাদের চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, সেটার জন্যই কিন্তু সাফার করছে। কিন্তু উত্তরবঙ্গ বললে যেটা চায়ের কথা তো সবার আগে মনেই আসে, আমের কথাও মনে আসে। আবার এদিকে যদি আমরা দেখি ধনেখালি থেকে টেরাকোটা, মানে আমাদের রাজ্যে এমন অনেক নিজস্ব জিনিস রয়েছে যেগুলো কিন্তু যাদের সঙ্গে অনেকে জড়িত এখনও, তাদের পেট চলে। এইগুলো আমাদের আর্থিক উন্নয়নেও কিন্তু সাহায্য করতে পারে, এই সব সেক্টরগুলোর উন্নয়ন। ওই তো লোকাল ফর ভোকাল একটা স্লোগান দিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। এই যে কথাগুলো বললো, এইগুলো বিভিন্ন জেলায় বিভিন্ন সাব ডিভিশনে প্রত্যেকের একটা নিজস্ব একটা তাদের ইয়ে রয়েছে। সেটা তাহলে লোকাল অর্থনীতিটা শক্তিশালী হবে, প্লাস হচ্ছে যোগান, এক্সপোর্ট অন্য স্টেটে বাইরে সেগুলোও যায়ও, তো সেই দিকটাও কিন্তু ভালো হবে। তবে আমার খুব সংক্ষেপে একটু আমি আপনার থেকে জানতে চাইবো যে 5 বছর, এই 5 বছরে আপনার টার্গেট কি, এবং এই 5 বছরে আমরা যদি দেখতে চাই মানে কত কর্মসংস্থান, প্রত্যক্ষ 5 কর্মসংস্থান বছরটা কিন্তু যথেষ্ট সময় নয়। দুজন ইন্ডাস্ট্রিয়ালিস্টই আমার সঙ্গে একমত হবেন, মোহনবাবু এবং রুদ্রবাবু, নয়। তবে এটা ঘটনা, মানুষ আমাদের 5 বছরের জন্য নির্বাচিত করেননি। এই ম্যান্ডেটটা কিন্তু যে ম্যান্ডেট, সেটা 5 বছরের ম্যান্ডেট নয়। হ্যাঁ, আপাত দৃষ্টিতে 5 বছরই, 5 বছর পরেই আমরা ইলেকশানে যাব। কিন্তু কর্মসংস্থান যত বেকার এবং যে টার্গেট আমাদের রয়েছে, সেই টার্গেট ফুলফিল করতে গেলে 5 বছর সময়টা কিন্তু যথেষ্ট সময় মোটেই নয়। তার কারণ হচ্ছে টাটাকে ফেরানো, অন্যান্য শিল্পপতি তারা তো 6,688 ফিরবেন না, তাদের মধ্যে বেশিরভাগ ফেরানো, নতুন আনা, তারপরে এখানে এক্সপানশন, তারপরে এখানে নতুন শিল্প গড়ে তোলা, এই সমস্ত দিকটাই কিন্তু আমাদের কাটবে। আচ্ছা, সেই শূন্য থেকে শুরুর কথাই বলতে হচ্ছে কৌশিক। আমাদের ধন্যবাদ জানাবো আপনাদের, কারণ অনেকটা সময় আপনারা আমাদের দিয়েছেন। আর শূন্য থেকে শুরুর কথা শুরু থেকে বলছিলাম না, হ্যাঁ কিছুটা সময় লাগবেই, মাননীয় মন্ত্রীও বলছিলেন যে কিছুটা সময় লাগবেই, প্রয়োজনে বেশ কিছু হয়তো নতুন নীতি আনতে হবে, পুরনো নীতির বদল করতে হবে, তবে রাজনৈতিক সদিচ্ছা থাকলে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তৈরি হওয়া সময়ের অপেক্ষা। সেই অপেক্ষাতেই থাকছি আমরা, কারণ মানুষ এই সরকারকে ভরসা করেছে। শিল্পের সোনালী অতীত ফিরিয়ে আনবে এই সরকার, ভরসা বাংলার।